নমস্কার। সহজ পাঠ গল্প পাঠে আমাদের আজকের পাঠ নরেন্দ্রনাথ মিত্রের একটি শ্রেষ্ঠ গল্প রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝরতে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেবের, এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছর জোয়ান পুরুষ মোতালেব, আর মাজু খাতুন 30-এ না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই, মেয়ে একটি ছিল, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাং সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা, মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিসি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কয়েকখানা কাঠাখানেক, আর আছে একখানি পোড়ো পোড়ো সনের কুঁড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানাকাটা হরির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটো শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তুক করেছে মাগি, ধুলাপোড়া দিয়েছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলাপোড়া দেওনেরই কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে, দেখছো তো কেমন টেরায় টেরায় চায়, ধুলা ছিটায় থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চায়নিটা একটু তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়, সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ ঘরে আনবে, এতদিন ধরে সেই চেষ্টাই সে করেছে, কিন্তু দরে পটেনি কারোর সাথে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দরী মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-7-20 টাকা। মোতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে, চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর বয়স হবে, রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক দিয়ে এসেছে কুইডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্য ইচ্ছে করে নিজে ঝগড়া কোন্দল বানিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারার, চমৎকার খোলতাই হয়ে তার। তাছাড়া এমন ঢেউ খেলানোর টেরিকাটা বাবরিই বা এতল্লাটে কজনের মাথায় আছে। ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলেম। গাঁটের কড়ি যা খরচা হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদ আসল তা পুড়িয়ে নিতে চায়। গুণাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব সে গুণাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তা কমে কিছুতেই সে রাজি হবে না এলেম, কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আর শেওড়া আর চোকোদানের গাছ আগাছার জঙ্গল ভিটার মধ্যে থেকে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁকে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝলো সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসলো ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না, শুনলিনি তোর টাকার খাক্কাই তোর বাজানের? ফুলবানু কয়, হ শুনছি। চাইছে তো দোষ কি হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজানের গুণা, আর দাম দেবা না? মোতালেব বলল, ও খাকটাই আসলে তোর বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠা। মোতালেফের রাগ দেখে হাসলো ফুলবানু। কেবল ধামাই কেন, পালায় উঠা বসুব।
মুঠ ভৈরিয়া ভৈরিয়া সোনা জহরত ওজন কইরা দিবা পালায়, বুঝবো ক্ষমতা, বুঝবো কেমন পুরুষের মানসেরে মোট। মোতালেব হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি, শোনো শোনো। মোতালেব ফিরে এসে তাকে বলল, কি শুনব? এদিক ওদিক তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা? শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মানসেরে, মানুষের ত্যাগ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালো, বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইরো না মিয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো অবশ্য জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না। মোতালেব বলল, আচ্ছা, শীতের কয়টা মাস যাওক, ত্যাগও দেখাও, মানও দেখাও, কিন্তু বিবিজানের সবুর থাকবো নি দেখবার? ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসুবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করলো মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুকুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুড় করবার অভ্যেস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করা বেজায় ঝামেলা, সাধ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি। কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতে পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকে গাছের সংখ্যা বাড়ছিল, এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাড়ি পেটে রস নামিয়ে নিতে হবে, অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলি বেছে বেছে আগে কেটে ফেলতে হবে, বালি কাঁচায় ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁতে সরু কঞ্চি ফেড়ে পুঁততে হবে। সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেঠো হাঁড়ি, তবে তো রাত ভরে টুপটুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হবে গায়ের। এ তো আর মায়ের দুধ নয় যে, গায়ের দুধ নয় যে বোটায় বানিয়ে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছেন একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে। হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুঁইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই প্রাণ গেল। এই হলো খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বোলাতেও হবে। খেয়াল রাখতে হবে গাছের যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফারফা হয়ে যাবে, মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় যে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না আর রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজের হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখেরই। রাজেকের মতো অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনার ডালই শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধাড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতো গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 দিন আরও ছিল রাজেকের। সাগরেদ 2-4 জন ছিল রাজেকের আরও, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেবের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের মাকড়ি করে রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো আর লাভ নেই। রস থেকে গুড়, গুড় থেকে পয়সা, কাঁচা পয়সা যখন আসবে তখন পাকা রূপ নেবে, তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মেয়ে মানুষই নেই মোতালেবের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি হয়ে গেছে। সন্ধ্যার পর
মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আটা ঘরের সামনে। জাগ্ন আছো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিল, কেডা? আমি মোতালেব। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উঠ্ঠ যদি ঝাপটা একবার খুলে দিতে কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা জানি। রসের কাল আইসে আর মনে পড়ছে মাজু খাতুনেরে। রস জাল দিয়া দিতে হইব, কিন্তু সেট চাইর আনা কইরা পয়সা দিবা মিয়া, তার কমে পারবো না। গতরের সুখ নাই এই বছর। মোতালেব মিষ্টি করে বলে, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে। মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলে, তা যাও কও তাই কও মিয়া, চাইর আনার কমে পারবো না এবার। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। চাইর আনা কেন বিবি? যদি 16 আনাই দিতে চাই, রাজি হবা নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া নাও মিয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, সবাই তো রাত তো শুইয়া ঘুমাবারই জন্য, কিন্তু শুইলে কি আর চোখে ঘুম আছে মাজু বিবি? না চাইয়া চাইয়া এর শীতের লম্বা রাত কাটান যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনোরকম অন্যায় সুবিধা সুযোগ নিতে সে চায় না। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিতে যেতে চায় মাজু খাতুনকে ঘরে। ঘর গৃহস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুনকে প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মায়া পলারে কি অভাব হয়েছে নাকি দেশে? তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মায়া পোলারা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করছিল মাজু খাতুন। বলল, সাঁচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার তালে তাড়ি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তাগো তুলনা। তখনকার মতো মোতালেবকে বিদায় দিল। তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজিক যখন বেঁচে ছিল তখন তার সঙ্গে সঙ্গে যখন কাজকর্ম করতো মোতালেব, তখন থেকে এই বাড়িতে তার আনাগোনা, তখন থেকে জানাশোনা দুজনে। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু তার বেশি এগোবার কথা মনে পড়েনি কারো। মোতালেবের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাট্টা ধরনের ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁচাছোলা কিছু ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনতো মাজু খাতুনের উঠোনে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করতো পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড় সে 2 পয়সা বিক্রি হতো বেশি দরে বাজারে। রাজেক মরে যাওয়ার পরে পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেবের হাতে। 1-2 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেব, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠোন। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেব। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সের, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেবের আর মাজু খাতুন গুড় চুরি করে রাখছে। অন্য কাউকে দিয়ে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেব, ফলে কথান্তর থেকে মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেব। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চাইছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরারা মধ্যে মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকম ইয়ার্কি দিয়েছে তার সঙ্গে, তাদের কান কেটে নেওয়ার ভয় দেখেছে মাজু খাতুন। কিন্তু মোতালেবের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, এমন খুবসুরত মুখও কারো নেই, এমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেবকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাচের চুড়ি হাতে দিয়ে মোতালেবের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন। ঘরদরের কোনো ছাদ নেই, ভারী অপরিষ্কার, তার অগোছালো রয়েছে সব কিছু। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করলো উঠোনের,
লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসেদের বাড়ুজ্যুতের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাঁকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেব উঠোনের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির মধ্যে মাঠ থেকে মাঝে মাঝে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে, ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি নেই, গায়ে যেন লাগে না সে খাটুনি। অনেক দিন পর মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব। বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লা রস চোঙাগুলোর মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছে চেঁচে হাঁড়ি পেতে বিকেলে এসে চোঙার ময়লা রস ফেলা যায় না। জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেবের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুঁয়ে চুঁয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেবের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালে অবশ্য খাটিয়ে মানুষ ছিল মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করছে এখন। দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে কেউ দেখেনি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা। অবশ্য মনের মতোই তো কাজ মোতালেবের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যিই এলো ঘরে? সেরা গাছে সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর সের 3 পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দার এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাঁঝি। তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মহাসাব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছেড়ে যায়নি কোথাও। কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর উপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর আগাম টাকা নিয়ে কি করবো মিয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মেলাধারে কবিলারে। সতীনের ঘরে যাবা কেন আমার মাইয়া? মায়া কি ঝগড়া চিল্লি করবা? মারামারি কাট্টাকাটি কইরা মরবা নাকি দিনরাত? মোতালেব মুচকি হাসলো। বলল, তার জন্যে ভাবনা কেন মেয়া সাহেব? গাছে রস যদ্দিন, গায়ে শীত যদ্দিন, মাজু খাতুনও তদ্দিন আছে আমার ঘরে। দক্ষিণের বাতাস খেললেই সব সাফ হইয়া উড়িয়া যাইবে। এলেম শেখ জলচৌকি এগিয়ে দিয়ে বলল, হাতের হুকাটে এগিয়ে দিয়ে মোতালেবের দিকে তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাঁচাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফোলালো ফুলবানু। বেসুবুর কেডা হইল মিয়া? এদিকে আমি রইলাম পথ চাইয়া, তুমি ঘরে নিয়ে ঢুকলা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুকিয়া করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকেই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কী করে? ঘরে না থাকলে রসে জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচবি কী করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলে জানও বাঁচাইলে, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়াইয়া রইল তা ছাড়বা কেমনি? মনে এলো মুখ ফুটে একথা বলল না মোতালেব। যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যিই আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না, তা যদি থাকতো তাহলে সেই গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল। বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সোডা সাবান কিনে দেবো বাজার গুনা, ঘাটের বৈঠায় পা ঝুলায় বসবো তোমারে লইয়া, গতর গুনা ঘইসা ঘইসা বদগণ্ড উঠায় ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাঁচাই নাকি? মোতালেব বলল, সাঁচা নয়তো কি মিশা? সইঙ্গা দেখো, তখন নতুন মানুষের নতুন গন্ধে ভুরভুর করব গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো কদিন, আর 2 মাস খান। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেসুবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের।
2 মাস বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় করে মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃদার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আও আও, ছি ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মেতে সাব, তোমার গতরই কেবল সুন্দর মতি মিয়া, ভেতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে। গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিল, আর গুড় যায় ফুরাইলে অমনি দৌড় দৌড়। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছে বোল ভরে উঠল। গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খেলছে ঘরের। ফুর্তির অন্ত নাই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানু। থুইয়া দাও তোমার রন্ধন বাড়ন গৃহস্থালী, কাছে আইস বৈশ্য আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলে কি করে মিয়া। মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছে ফিরে যাও, গাছির আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছির কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরাইয়া যায় ফুলজান, কেবল তোমারই রস 12 বছরে 12 মাস চুঁয়ায় চুঁয়ায় পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুঁড়োয়। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত্রি কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা। যেখানেই যাও বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদই নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি হয়েছে তার। এক মাল্লায় নৌকায় বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলেমেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবিশেষে থাকবে, ছেলে মেয়েদের যত্নার্থী করবে না। তাই মাজু খাতুনের মতো একটি ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউ তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞাসা করলো, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, আমাগো বয়সই হবে 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে বলল, জানালো, হ্যাঁ, ওই রকমই ওর চাই। কম বয়সে আর আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞাসা করলো, গাছই না তো সে, খেজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারে ছাড়া কি তোমার নিকা বসবে না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক যার নেই, শীতকালে খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকায় যদি বসে, মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদির সাথে? সে বেশি করতে সময় চায় না। মাজু খাতুন জবাব দিল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলো না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মল্লায় নৌকোয় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলত, চোখের উপর সাপমনি করত দিনরাত। তার হাত গুঁড়ো তো বাজলাম। কি ক ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনির খুব ডরাও বুঝি মিয়া। মোতালেব বলল, না, এখন আর ডরাই না। পেতনিটা তো সুইটা গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়িরে। কেন, পড়িরে আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মহিলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মিয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বারবার এই রকম থাকলে হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে, নজরও ততদিন থাকবা। দিনরাত ভারী আদরে
তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে এনে সেই মাছ খাওয়ায়। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপুরি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত টামাক টানো। মোতালেব বলে, পান আনি তোমার জন্যে, দিন ভৈরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন, আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দিই, তুমি বরং খাইয়া দিন রাত খাইয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হয়েছে তোমার ঠোঁট, পানের রসে রাঙাইয়া নাও। মোতালেব হেসে বলে, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়ার ঠোঁটের রসে রাঙে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেবের। মল্লিকদের, মুখুজ্জুদের কিছু কিছু জমি বর্গা চাষ করে, কিন্তু ভালো কিষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেবের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠোনে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জুদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকো ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না, বলে কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রোদে পড়িয়া তুমি কালা কালা হইয়া গেলে, আর আমি পাট নিতে পারবা না, কষ্ট হবা? কেমন তোর কথায় কও তুমি মিয়া? নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছে অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়। সেই ছাড়ানো পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে, কিন্তু মোতালেব রাজি হয় না তাতে। অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষ দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকোয় পরের জমিতে কিষাণ কাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মেমিন, করিম, হামিদ, আজিজদের সঙ্গে সমানে সমানে কাজই চলে না তার। হাত বড় ধীরজ মোতালেবের। জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোঁকটাও ছাড়াইতে পারো না মিয়া? হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোঁক ফেলাবার হাত ধুইয়া গিয়েছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোঁকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কিষাণের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেয়নি পায় 5 ভাগের 1 ভাগ। ধামাই করে পৈকাই করে নৌকা নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোই করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় না বউ? ফুলবানু বলে, কষ্টে একেবারে মইরা গেলাম। কার নাগাল কথা কও তুমি মিয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাঁচাই আসমান গুইনা নামি আইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন, মোতালেবের বতরের দিন। কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরে বাড়ে। এ কাজে নামডাক আছে মোতালেবের। এ কাজে গাঁয়ের মধ্যে সে সেরা। এবারেও বাড়ুজ্যদের 20 দেরেক গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে। একটু বিরাম নেই মোতালেবের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেব। আর বিছানায় গায়ে দিতে না দিতেই ঘুম ভেঙে আসে তার চোখ। 2 হাতে ঠেলে 2 হাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড় ঘুমে মোতালেব। শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যে শীতে কাঁপে ফুলবানু।
মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চায়। সেখানে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রসে জাল দেও যেন ঠিক মিঠা হাত, তেমনি মিঠা গুড় বানান চাই, সেরা আর সরেস জিনিস চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনো দিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেব তার ভাবভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আসি কাছে কাছে, আমারে পুজো করিয়া আমি কইরা কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনুনের আগুন, তেমন টকবক করে না রসের জ্বালা। সারা দুপুর উনুনের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর। রূপ ঝলসে যায়, তখন গুড় হয় না পছন্দ মতো, কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনো দিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন তোর মাইয়া মানুষ তুমি, এত কইয়া দেয়, বুঝলেই না বোঝো না এই গুড় হইছে, এই নি খদ্দারে কিনবা পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে বলে, কেনবে না কেন, বেচতে জানলেই কেনবো। মোতালেব খুশি না হয় না, হাসিতে বলে, তাইলে তুমি যাইও ধামা লইয়া বইস বাজারে, তুমি আইস বেচ্চা খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায় আর একবার মুখের দিকে চায় মোতালেবের। এ তোমার কেমন তোর গুড় হইল মিয়া, গত হাটে নিয়ে গেলাম, দেখলাম গেল বছরের মতো স্বাদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিভাই যেন জড়াইয়া রয়েছে, আস্বাদ ছোটে লাগিয়া রয়েছে। এইবার তো তেমন হইল না, তোমার গুড়ের থিক্কা এবার মদন শিকদারের গুড়ের স্বাদ বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেবের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেবের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে, তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেবের গুড়ের? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ে সুখ্যাতি করছে না তার? অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন, কিসের জন্য? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা ফোঁটা ফোঁটা দেখ্যা নামাইবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ চিনছি, আর বক বক কইর না, ঘুমাইতে দাও মনসেরে। হঠাৎ মোতালেবের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুইয়া শুইয়া রস আর গুড়ের কত আলোচনা করছে তার সঙ্গে মোতালেব। মাজু খাতুন অমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের বেঘাতের জন্য, সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে 1 বোঝা জ্বালানি মাথায় নিয়ে এলো মোতালেব। এনে রাখলো সেই পাকাটির চালার দোরের কাছে। কীরকম গুড় হইতেছে আইজ ফুলজান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেব, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কীরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সারে সারে গোটা 5 জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে তাই ঠিক, সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়েছে কি করে যেন একটু লেগে গেছে, ধরে গেছে। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেবের। গলা চিরে চিৎকার করলো, কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে যেমন গা চড়চড় করে, ভালো লাগে না, তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেবের চিৎকার শুনে ত্রস্তে
চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে পড়ল পিঠের উপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেব। তারপর ছুটে গিয়ে মুঠি ধরে সেই ভিজে চুলের রাশ ধরে ফেলল। হারামজাদি, গুড় পুইরা গেলে সেদিকে খেয়াল নাই তোমার। তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুণা বাইরাইয়ে আইলা তুমি বিদ্যা ধরি। এই জন্যে গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধৈর না, তাই বলল, গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মনে যায় বুঝি তোমার? পায়ের কাছের থেকে একটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তোর মান যাবে না শেখের ঝির, হাতেই দোষ, কঞ্চিতে তো তার দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব। যেমন বেসুবুর বেবুজ তার অনুরাগ, তেমনি প্রচণ্ড রাগ। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করলো না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার সাথে, এমন গোয়ার মানুষের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরের অমন বরাবর অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি আর মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলে আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার মিলেমিশে যাবে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি। দিনে হয় রাত্রি মেটে, তা নিয়ে আবার একটা ভাবনা। মিটে গেল। খানিক বাদে আবার যে আপোষ করলো মোতালেফ, সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চললো মোতালেফ হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলে, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের মুখের কারোই। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে, গুড়ের খেতি বাড়ে না, মোতালেবের দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়িতে এসে তর্কাত বিতর্ক আর হয় না মোতালেবের। চুপ করে বসে হুকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুঁয়ে চুঁয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে এনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন, দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। কোথাও ছিটে ফোটার নেই রসের হাঁড়িতে ভরে যায় উঠোন। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হলো নদী পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। আলাইকুম সালাম। মোতালেব বলল, ভালো তো সব? সাওয়াল পান ভালো আছে তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসে বলল, হ্যাঁ মিয়া, ভালোই আছে সব, খোদার দোয়ায় চইলা যাইতেছে কোনো রকমের সকমে। মোতালেব একটু ইতস্তত করে বলল, সাওয়াল পানের জন্য সে 2-3 গুড় লইয়া যান না মিয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোন কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেবের। না মিয়া, সে দিন কাল আর নাই। অবাক হয়ে নাদির একটু মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেবের দিকে। এ কেমন তোর ব্যাপারী, গুড় বেচতে বসে নিজের গুড়ের নিন্দে করে। নাদির জিজ্ঞাসা করে, কত করে দিতেছে? দামের জন্য কি, 2 সের গুড় দিলাম আপনার পোলাপানেরে খাইতে, কন জানি চাচাই দিছে। নাদির ব্যস্ত বলল, না না না, সে কি মিয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? মোতালেব বলে, আচ্ছা নিয়ে তো যাও না আজই, খাওয়ান দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেবের। এবারও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কতগুলো কথা মিথ্যে। পরের হাটে এসব খদ্দেরকে আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ার 1 সের গুড় কেবল বিনি দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে গুনে দেয় জোর করে মোতালেবের হাতে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে উঠে রেগে। ও গুড় ছাওয়াল পানেরে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় শোবো না হাত দিয়া, তেমন বাপের বিটি আমি না। 1 হাট যায় নাদির আর ঘেসে না মোতালেবের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার, ওই মানুষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাব ঘরগুনা।
রাত পোয়াইলে আমারে আর দেখতে পাবে না। কিন্তু মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞের থাকে না বিবির। দিন কয়েক পর একদিন ভোরবেলায় দুটি সের গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেব। ঝাপটানে নৌকুল কাজটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠোনে। বাড়ি আছেন নাকি মিয়া? হুকু হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও আপনি, আসেন আসেন আসেন। আবার রস নিয়ে আইছেন কেন মিয়া সাহেব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে না জেনে কী কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছেন নাদির তাই। বাকরির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়ে স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এ বাড়ি গুণা, এখনই নামিয়া যাইতে কও। একটু কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠলে আইসে এইখানে? নাদির ফিসফিস করে বলল, আস্তে আস্তে, একটু গলা নামিয়ে কথা কও বিবি, শুনতে পাবে। মানসের বাড়ি আইসে, মানসে আইসে, অমন কইরা কি কথা কয় নাকি? কুকুর বিড়ালটারও এমন কইরা খেদায় না মানসে। মাজু খাতুন বলে, তুমি বুঝো না মিয়া, কুকুর বিড়াল থিক্কাও অধম থাকে মানুষ, শয়তানের থিক্কাও সাংঘাতিক হয়। পুজ করিয়া রস খাওয়াইতে কে আইলো আমারে? একটু ভয় ডর নাই মনে? একটু কি নাচ শরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেবের, কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দামন্দ এত গালাগাল তিরস্কারের মধ্যে কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমান রুদ্র কণ্ঠের আওয়াজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচার নলের ভিতর দিয়ে ফোটায় ফোটায় চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে নামাতে মাটিতে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মিয়া সাহেব শুনবেন না একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মিয়া, ধরেন ধরেন তামাক খান। নাদির এর হাত থেকে হুকোটা মোতালেব নিল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখে না লাগিয়ে টানতে শুরু করলো না। হুকোটা হাতে রেখেই নাদিরকে দিকে তাকিয়ে বলল, আমার হয়ে একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন। কথা কবার মুখ আমার নাই, কন তো। মোতালেব মিয়া খাওয়াইবার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তাই কিসের জন্য আইছে? নাদিরের দিকে তাকিয়েই জবাব দিল মোতালেব। বলল, কয়েন যে আনছি জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়ে যাবে মোতালেব, নিয়া বেচবে অচেনা খদ্দারের কাছে। এবছর 1 ছটাক পছন্দসই গুড়ও সে তোর হাটে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হয়েছে তার। গলাটা যেন একটু ধরে এলো মোতালেবের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কিছু বলতে চাচ্ছিল। বাকরির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আরও 2টি চোখ ছলছল করে উঠছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, ও মিয়া, হুকাই যে কেবল ধৈরা রইলে হাতে, তামাক খাওয়াইলেন না, আগুন নিবা গেলে কইলকার। হুকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মিয়া ভাই, নেবে নাই।